বন্ধ করো, বন্ধ করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো বয়েজ? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমাদের পরীক্ষার রেজাল্ট দেখছো? স্যার অ্যাকাউন্টিং এর? হ্যাঁ, জি স্যার। রেজাল্ট কিন্তু ভালো না, এবং এটা ছিল 4টা অধ্যায়ের উপরে। তাহলে স্যার যখন এর রেজাল্ট কলেজের কলেজে অ্যাড হবে পরবর্তীতে? প্রত্যেকটা পরীক্ষায় অ্যাড হবে, এবং অধ্যায় ছিল 4টা। তাহলে যখন তোমাদের অধ্যায় বেশি থাকবে, যেমন প্রমোশন টেস্ট পরীক্ষা হবে পুরো বইয়ের উপরে, তখন কি অবস্থা হতে পারে ভেবে দেখবা, ঠিক আছে? তারপরে সঠিক উত্তরের স্ক্রিনশট আমি দিছিলাম, সেগুলো দেখেছো? হুম, ইয়েস স্যার, মোটামুটি চেক করছিলাম সবগুলা। স্ক্রিনশট আমি দিয়েছিলাম, সেগুলো দেখেছো? সঠিক উত্তরের ইয়েস স্যার, ইয়েস স্যার দেখেছি। স্ক্রিনশট গুলো থেকে শিখে রাখবা এখন থেকেই, কারণ এখান থেকে আবার কিছু পরবর্তী পরীক্ষাতে আসবে, এই জন্য এগুলো শিখে রাখবা। ওই একই ধরনের কোশ্চেন থেকে কিছু
পরবর্তী পরীক্ষা বা এতে আসতে পারে। ওয়ালাইকুম আসসালাম। পরবর্তী পরীক্ষা বা তোমার প্রমোশন টেস্টে আসতে পারে। ঠিক আছে, অতএব একই ধরনের ওইগুলো শিখে রাখবা যথারীতি। সেগুলো আবার প্রমোশন টেস্টেই হোক বা তোমার এতেই হোক, পরবর্তীতে পরীক্ষাতেই হোক, এগুলো দরকার। এর জন্য এখন থেকেই শিখে রাখবা। আর কলেজ খুলে গেলে পরীক্ষা হবে পরীক্ষার হলে। সেখানে ক্যালকুলেশনের ব্যাপার আছে। পরীক্ষা দেওয়ার সময় ক্যালকুলেটরও পাশে রাখতে হবে। যোগ বিয়োগের ব্যাপার আছে, যোগ বিয়োগ করে উত্তর লিখতে হবে। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের বইতে প্রাপ্য নামে একটা চ্যাপ্টার আছে। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ বয়েজ? জি স্যার। ইয়েস স্যার, পাচ্ছি। এই প্রাপ্য চ্যাপ্টার মানে তোমাদের বইয়ের হচ্ছে এটা ষষ্ঠ অধ্যায়। এই ষষ্ঠ অধ্যায়ের উপর আজকে আলোচনা শুরু হচ্ছে। শুরু থেকেই ধরার চেষ্টা করো। শুরু থেকে যদি বুঝে যাও তাহলে এই চ্যাপ্টার বুঝতে কোনো প্রবলেম হবে না। আর মাঝে মাঝে যদি কেউ ক্লাস করে, মাঝে মাঝে ক্লাস করে না, তাহলে প্রবলেম হবে এবং এগুলো আর আলোচনা হবে না, একবারই আলোচনা হবে, কারণ অনেক অধ্যায় আছে। এখানে প্রাপ্য বলতে বোঝাচ্ছে যাদের কাছ থেকে টাকা পাওয়া যায়, তাদের কাছ থেকে যে টাকা আদায় হবে না বলে প্রমাণ হয়ে যায় তাকে বলে অনাদায়ী পাওনা বা কুঋণ। অনাদায়ী বা পাওনা বা কুঋণ হচ্ছে যে টাকা আদায় হবে না বলে প্রমাণ হয়ে গেছে। আর দেনাদারের যে টাকা আদায়ের ব্যাপারে সন্দেহ আছে তাকে অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি বলে। তাহলে খেয়াল রাখতে হবে যে অনাদায়ী পাওনা সঞ্চিতি আর কুঋণ সঞ্চিতি একই কথা, আবার অনাদায়ী পাওনা আর কুঋণ আবার একই কথা। ব্যবসা নতুন হলে বছরের শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতি উল্লেখ থাকে না। স্বাভাবিকভাবে যদি তুমি এবছরই ব্যবসা আরম্ভ করো তাহলে আগের কোনো উদ্বৃত্ত থাকবে? এবছরই ব্যবসা আরম্ভ করলে আগের কোনো উদ্বৃত্ত থাকবে না। ব্যবসা যদি নতুন হয় তাহলে বছরের শুরুতে অনাদায় পাওনা সঞ্চিতির পরিমাণ উল্লেখ থাকে না। আর এই ধরনের ক্ষেত্রে প্রয়োজনীয় জাবেদা নিম্নে উল্লেখ করা হলো। প্রয়োজনীয় জাবেদা মানে তুমি সকালে যেমন উঠেছো, তোমার সিরিয়ালি কাজ চলবে। এখন করতেছো ফার্স্ট ক্লাস, এরপরে সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, করার পর তোমার আস্তে আস্তে আরো বিভিন্ন প্রোগ্রাম চলতে থাকবে। যেমন এখানে যদি বছরের শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতি উল্লেখ না থাকে তাহলে ধরতে হবে যে ব্যবসা নতুন, আর ব্যবসা নতুন হলে প্রথম জাবেদা লিখতে হবে অনাদায়ী পাওনার ব্যাপারে। অনাদায়ী পাওনা ডেবিট, বিবিধ দেনাদার বা প্রাপ্য ক্রেডিট। বিবিধ দেনাদারও ক্রেডিট করা যায়, প্রাপ্য ক্রেডিট করা যায়। দ্বিতীয় জাবেদা, এগুলো হবে সিরিয়ালি। এই জাবেদাগুলো তোমার ফার্স্ট সেকেন্ড থার্ড ক্লাসের মতো। এরপরে এই দ্বিতীয় জাবেদা হবে, যখনই অনাদায়ী পাওনা থাকবে তখনই দ্বিতীয় জাবেদা হবে।
আয় বিবরণীতে স্থানান্তর করা হলে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট, অনাদায়ী পাওনা বা কুরিন ক্রেডিট। অনাদায়ী পাওনা আর কুরিন আবার একই কথা। তারপরে যখন অনাদায়ী পাওনা সঞ্চিতি আয় বিবরণীতে স্থানান্তর করা হবে তখন হবে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন সঞ্চিতি ক্রেডিট। এই পদ্ধতিতে হবে। কুরিন সঞ্চিতিও বলা যায়, অনাদায়ী পাওনা সঞ্চিতিও বলা যায়, যে কোনো একটা বললেই হবে। এইভাবে সিরিয়ালি 1, 2, 3 জাবেদা হবে। যদি কোনো অঙ্কে মনে করো অনাদায়ী পাওনা 2 বার আসছে, তখন 2 বার লিখতে হবে, তখন 1 আর 2 নম্বর জাবেদা 2 বার হবে। স্বাভাবিকভাবে 2টি লেনদেন থাকলে 2 বার হয়। তৃতীয় লেনদেনে অনেক সময় বলবে যে প্রাপ্য এর উপর 10% সঞ্চিতি বিবেচনা করো, তখন ওই প্রাপ্য এর উপরে 10% ধরে প্রাপ্য যত টাকা থাকবে ওই প্রাপ্যের উপরে 10% ধরে লিখতে হবে। কিন্তু ব্যবসা পুরাতন হলে বছরের শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতি উল্লেখ থাকে। যখন ব্যবসা পুরাতন হয় সেক্ষেত্রে বছরের শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতির পরিমাণ উল্লেখ থাকবে। আর ওই ক্ষেত্রেই জাবেদার স্টাইলটা একটু অন্যরকম। ওই ক্ষেত্রে দেখো, একটু আগে যে 2 নম্বর জাবেদায় ছিল আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট, এখানে হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট। পুরাতন ব্যবসা কিনা এটা বুঝতে পারবা যদি প্রশ্নের শুরুতে অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে কিছু উল্লেখ থাকে, তখনই বুঝতে পারবা যে ব্যবসা পুরাতন। সেক্ষেত্রে 1 নম্বর জাবেদা অনাদায়ী পাওনা বা কুরিন থাকলে অনাদায়ী পাওনা ডেবিট, দেনাদার ক্রেডিট। দ্বিতীয় জাবেদা লিখবা অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট। অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুরিন ক্রেডিট। যেখানেই অনাদায়ী পাওনা আছে সেখানেই অনাদায়ী পাওনা শব্দ তুলে দিয়ে ইচ্ছা করলে কুরিন লেখা যায়। অনাদায়ী পাওনা আর কুরিন একই কথা, দুইটার ইংরেজি হচ্ছে ব্যাড ডেটস। তারপরে যখন অনাদায়ী পাওনা সঞ্চিতির সমন্বিত উদ্বৃত্ত আয় বিবরণীতে স্থানান্তর করা হয়, এই সমন্বিত উদ্বৃত্ত মানে একটু ক্যালকুলেশনের ব্যাপার আছে। আগের স্লাইডে যে তৃতীয় জাবেদা সেখানে ডাইরেক্ট হচ্ছে দেনাদারের উপর একটা পার্সেন্টেজ ধরলেই টাকার পরিমাণ চলে আসবে। আর এখানে 3 নম্বর জাবেদায় অনাদায়ী পাওনা সঞ্চিতির সমন্বিত উদ্বৃত্ত যখন আয় বিবরণীতে স্থানান্তর করা হয় তখন আয় বিবরণী ডেবিট হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট হবে। এখন সমন্বিত উদ্বৃত্ত কিভাবে নির্ণয় করা হবে দেখো। অনাদায়ী পাওনা সঞ্চিতির সমন্বিত উদ্বৃত্ত নির্ণয়ের সূত্র দেখতে পাচ্ছ এখানে। অনাদায়ী পাওনা আগে লিখতে হবে, যোগ নতুন পাওনা সঞ্চিতি যদি থাকে প্রশ্নে, অনেক সময় পার্সেন্টেজ দিয়ে বলা থাকবে, তখন ওই পার্সেন্টেজ থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরে যোগ করবা, বাদ পুরাতন পাওনা সঞ্চিতি। পুরাতন পাওনা সঞ্চিতি মানে প্রশ্নের শুরুতে অনেক সময় অনাদায়ী পাওনা সঞ্চিতি বলে টাকার পরিমাণ উল্লেখ থাকে, তখন ওই পুরাতন পাওনা সঞ্চিতি বলে ওই টাকা বাদ দিতে হবে। লেনদেনগুলো জাবেদাভুক্ত করার পর যদি সঠিক জাবেদা লিখতে পারো তাহলে সঠিক খতিয়ান, সঠিক আয় বিবরণী এবং সঠিক আর্থিক বিবরণী প্রস্তুত করা সম্ভব হবে। লেনদেনগুলো জাবেদাভুক্ত করা হলে তখন সঠিক খতিয়ান, সঠিক আয় বিবরণী, সঠিক আর্থিক বিবরণী প্রস্তুত করা সম্ভব হবে। এই পর্যন্ত কারো প্রশ্ন থাকলে বলো।
প্রথম স্লাইড দেখতে পাচ্ছ? ইয়েস স্যার, দেখতে পারতেছি। এখান থেকে এই যতটুকু আলোচনা করলাম এই পর্যন্ত কারো প্রশ্ন থাকলে বলো। এই পর্যন্ত কারো প্রশ্ন আছে? অনাদায়ী পাওনা সঞ্চিতি এটা কি স্যার খরচ নাকি দায় স্যার? এটা যখন বিবেচনা করা হবে নতুন ভাবে তখন খরচ, আর পূর্বের যদি কোনো অনাদায়ী পাওনা সঞ্চিতি ধরা থাকে তখন এটা দায়ী। কারণ নতুন ভাবে যখন ধরতেছো তখন ধরতেছো দেনাদারের মধ্যে থেকে একটা টাকা আদায় হচ্ছে না, এটা এক ধরনের খরচ। কিন্তু পূর্বে থেকে যেটা ধরা আছে তাকে দায়স্বরূপ বিবেচনা করা হয়। এরপরে এরপরে বলো। দ্বিতীয় স্লাইড থেকে জাবেদারি স্টাইলটা দেখো, একটু অন্যরকম। এখানে দ্বিতীয় জাবেদাতে চেঞ্জ আছে। ব্যবসা নতুন হলে দ্বিতীয় জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট। আর পুরাতন হলে তখন অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা ক্রেডিট। এখানে স্যার, তিনটা জাবেদা দ্বারা কি বোঝানো হয়েছে? একটা লেনদেনের উপর তিনটা জাবেদা করতে হবে? না, তোমাকে প্রথমে বললো অনাদায়ী পাওনা ধার্য করা হলো, তার জন্যই 1 এবং 2 হয়ে যাবে। ও আচ্ছা। তৃতীয় জাবেদা প্রত্যেকটা অঙ্কেই হবে, কোনো লেনদেন বলুক বা না বলুক, যখনই 1 2 হবে 1 2 এর সাথে সাথেই 3 নম্বর জাবেদা চলে আসবে। পুরাতন যদি ব্যবসা হয় 3 নম্বর জাবেদার টাকার পরিমাণ নির্ণয় করা হচ্ছে এই সূত্রের মাধ্যমে। অনাদায়ী পাওনা যোগ নতুন পাওনা সঞ্চিতি বাদ পুরাতন পাওনা সঞ্চিতি, এইভাবে সমন্বিত উদ্বৃত্ত নির্ণয় করে তা জাবেদার টাকার পরিমাণ হিসাবে লেখা হচ্ছে। লেখার পরে যদি তোমার সঠিক জাবেদা হয়, সঠিক জাবেদা হলে স্বাভাবিকভাবেই সঠিক খতিয়ান হবে, সঠিক সঠিক সবকিছু হবে। আর যদি কারো সঠিক জাবেদাই না হয় তখন কিছুই হবে না, তার তার সঠিক খতিয়ান হবে না, সঠিক আয় বিবরণী হবে না, তখন তার ভুল দিয়ে শুরু হবে আর ভুল দিয়েই সবকিছু শেষ হবে। তারপরে এই চ্যাপ্টারের ভিতরে আরো কিছু ব্যাপার আছে। অনেক সময় ধারে পণ্য বিক্রি করা হবে, ধারে পণ্য বিক্রি করার সাথে সাথে বেশ কিছু লেনদেন লেনদেন ঘটে। ধারে পণ্য বিক্রি করলে তোমাকে যে ক্রয় করবে সে একটা নোটে লিখে দিবে যে কত টাকা কতদিন পর পরিশোধ করবে। এই নোটটাই প্রাপ্য বিল বা প্রাপ্য নোট নামে পরিচিত। ধারে বিক্রির পর যদি একটা কাগজে লিখে দেয় যে ওই সংশ্লিষ্ট পরিমাণ অর্থ কতদিন পর কোথায় পরিশোধ করবে, তখনই এটা হবে প্রাপ্য নোট
বা প্রাপ্য বিল। যখন ধারে পণ্য বিক্রি করা হয় ক্রেতা ডেবিট, বিক্রয় ক্রেডিট। এখানেও জাবেদার ব্যাপার, যে বিক্রি করবে তার হিসাব বইতে এই স্টাইলে জাবেদাগুলো হতে পারে। ক্রেতা ডেবিট, বিক্রয় ক্রেডিট। যখন পণ্য বিক্রি করা হলো কারো কাছে, বিক্রি করার পর যখন সে একটা নোটের স্বীকৃতি দিবে, এই নোটটা হচ্ছে সম্পদের মতো। সম্পদ বাড়লে ডেবিট, এই জন্য প্রাপ্য বিল বা প্রাপ্য নোট ডেবিট, আর বিল প্রদানকারী যে বিল দিচ্ছে সে হবে ক্রেডিট। প্রাপ্য বিল বা প্রাপ্য নোট ডেবিট আর বিল প্রদানকারী ক্রেডিট। বিল প্রদানকারী এই জন্য যে দেনাদার কমে যায়। একটা নোট বা বিল পাওয়া গেল মানে দেনাদার কমে যাবে, এই কারণে দেনাদার ক্রেডিট। দেনাদার ক্রেডিট মানেই বিল প্রদানকারী ক্রেডিট। তারপর যদি বলে যে ওই নেটের টাকা মেয়াদ পূর্তিতে পাওয়া গেছে, তাহলে নগদ বেড়ে যাবে আর প্রাপ্য নোট কমে যাবে। নগদ যেহেতু একটা সম্পদ, বেড়ে যাওয়ার কারণে নগদান ডেবিট হচ্ছে, আর প্রাপ্য নোট কমে যাবে, এই জন্য প্রাপ্য নোট ক্রেডিট হচ্ছে। প্রাপ্য নোট বা বিল ক্রেডিট হচ্ছে। অনেক সময় এই নোটের পাওয়ার পর যখন ওই বিল বা নোট কোনো ব্যক্তিকে অনুমোদন করা হয়, মানেই দেওয়া হয়, তখন পাওনাদারকে দেওয়া হয়, যেহেতু পাওনাদার কমলে ডেবিট, এই জন্য বিল গ্রহীতা ডেবিট। আর সম্পদ প্রাপ্য বিল বা প্রাপ্য নোট কমে গেলে ক্রেডিট, এই জন্য প্রাপ্য বিল ক্রেডিট হবে। অনেক সময় এই প্রাপ্য বিল বা প্রাপ্য নোটের টাকা মনে করো এখন থেকে 6 মাস পর পাওয়া যাবে, কিন্তু তোমার টাকার প্রয়োজন হয়ে পড়তে পারে হঠাৎ, এই জন্য তুমি ব্যাংক থেকে ভাঙিয়ে নিয়ে আসতে পারো। সেখানে নগদ টাকা বেড়ে যাবে, নগদান ডেবিট। আর যখন বাট্টা করা হবে তখন তুমি কিছু টাকা পাবে না। যত টাকা পাবে না এটাই তোমার বাট্টার জন্য ব্যয়, এই জন্য বাট্টা ডেবিট। আর প্রাপ্য নোট বা বিল কমে যায়, এই জন্য প্রাপ্য বিল ক্রেডিট। নোট ভাঙিয়ে নিয়ে আসলে তোমার নগদ টাকা বেড়ে যাচ্ছে, এই জন্য নগদান ডেবিট। বাট্টার জন্য ব্যয় হচ্ছে, বাট্টা ডেবিট। আর নোট কমে যাবে, প্রাপ্য বিল বা প্রাপ্য নোট কমে যাবে, এই জন্য ক্রেডিট। নেক্সট স্লাইড দেখতে স্যার পাচ্ছেন। 4 নাম্বারটা একটু বুঝি নাই স্যার। 4 নাম্বার হচ্ছে ওই প্রাপ্য বিল বা প্রাপ্য নোট যখন হাতে থাকে, এটা একটা সম্পদের মতো, কারণ এই টাকা ভবিষ্যতে পাওয়া যাবে। আর এই নোটটাই স্যার যখন কোনো ব্যক্তিকে অনুমোদন করা হবে বা দেওয়া হবে, তোমারও তো পাওনাদার আছে, তুমি ইচ্ছা করলে তোমার পাওনাদারকে এই নোট বা বিলের টাকা তুমি দিতে পারবা। সেক্ষেত্রে পাওনাদার কমে যায়, এই জন্য বিল গ্রহীতা ডেবিট আর প্রাপ্য নোট বা প্রাপ্য বিল ক্রেডিট। এই সূত্র ওকে দিয়ে স্যার। হবে। তারপরে এই বিল অনুমোদনের পর অনেক সময় পরিশোধ হয় না। মানে তুমি কাউকে নোটটা দিয়েছো, উনি 3 মাস বা 4 মাস পরিশোধ করার পর এই নোটের টাকা আর পায়নি, তখন সেক্ষেত্রে তোমার একজন দেনাদার বেড়ে যাবে আর একজন পাওনাদার বাড়বে। এই জন্য দেনাদার ডেবিট মানে বিল প্রদানকারী ডেবিট, আর পাওনাদার বেড়ে যাবে একজন, এই জন্য বিল গ্রহীতা ক্রেডিট। অনেক সময় বিলের আংশিক টাকা পাওয়া যায়। অনেক সময় বলে ক্রেতা যে ঠিক আছে, আমি 5,000 দিতে পারতেছি না, আমি 3,000 দিচ্ছি। সেক্ষেত্রে নগদ বেড়ে যাবে, নগদান ডেবিট আর প্রদানকারী ক্রেডিট। যখন বিল পরিশোধ না করার জন্য সুদ ধার্য করা হয়, চার্জ করা হয়। বিল মনে করো পরিশোধ করা হচ্ছে না, ওই ক্ষেত্রে যখন সুদ চার্জ করা হবে।
তখন যার কাছ থেকে টাকা আদায় করা হবে সে এক ধরনের দেনাদার। দেনাদার বাড়লে ডেবিট, এই জন্য বিল প্রদানকারী ডেবিট, আর সুদ এর জন্য আয় হবে, এই জন্য সুদ ক্রেডিট। সুদ চার্জ করার পর অনেক সময় নতুন আর একটা প্রাপ্য বিল বা নোট পাওয়া যায়, তখন প্রাপ্য বিল ডেবিট করবা আর দেনাদার ক্রেডিট। দেনাদার যেহেতু নোট দিচ্ছে, বিল প্রদানকারী বা দেনাদার হবে ক্রেডিট। নতুন বিলের অর্থ অনেক সময় পাওয়া যেতে পারে মেয়াদ পূর্তির পর। বিলের যে মেয়াদ থাকে 3 মাস বা 4 মাস বা 6 মাস, তখন নগদান ডেবিট আর প্রাপ্য বিল ক্রেডিট। নগদ টাকা বেড়ে যায় এই জন্য নগদান ডেবিট, আর প্রাপ্য নোট কমে যায় এই জন্য প্রাপ্য বিল বা নোট ক্রেডিট। যখন নবায়নকৃত অর্থের টাকা পাওয়া যায় না, বিল যেটা নতুন পাওয়া গেল, নবায়নকৃত বিল মানে নতুন বিল যেটা পাওয়া গেল, এটা আবার অনেক সময় মেয়াদ পূর্তিতে পাওয়া যায় না, এমন হতে পারে। সেক্ষেত্রে তুমি একজনকে ধরবা, মানে টাকা আদায় করবা ভবিষ্যতে, দেনাদার বেড়ে যাবে, এই জন্য বিল প্রদানকারী ডেবিট আর প্রাপ্য বিল বা নোট হচ্ছে ক্রেডিট। বিল প্রদানকারী ডেবিট, প্রাপ্য বিল বা নোট ক্রেডিট। অনেক সময় এই যে লেনদেনগুলো দেখলে তখন, এই লেনদেনগুলো বিক্রেতার দৃষ্টিকোণ থেকে। বিক্রেতা বলতেছে বিক্রয়, আর ক্রেতা এটাকে কি বলবে? একজন লোক যদি বলে বিক্রয়, আরেকজন লোক কি বলবে? স্যার ক্রয়। এখন দেখতে পাচ্ছ যে ক্রয় সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে যদি পণ্য ক্রয় করা হয়, তখন তার দৃষ্টিকোণ থেকে লেনদেনগুলো কিরকম। এখন কথা হচ্ছে, যত জাবেদা দেখলে তখন সব জাবেদা কি একটা অঙ্কে হবে? যতটুকু লেনদেন না, বলবে ততটুকু হবে। যে অঙ্কে যতটুকু লেনদেন বলা হবে সেই অঙ্কে ততটুকু জাবেদা হবে। কোন অঙ্কে যদি বলা হয় যে প্রথম 4টি জাবেদা লিখো, তখন 4টি জাবেদা লিখবা। কোন অঙ্কে নতুন বিলের কোনো ব্যাপারই নাই, একটা বিলের উপর দিয়েই লেনদেন কমপ্লিট হয়েছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ওই একটা বিল পর্যন্তই লেনদেন লিখবা। এরপরে দেখো ক্রেতার দৃষ্টিকোণ থেকে এই লেনদেনগুলো হচ্ছে কিরকম। ক্রেতাও তার বইতে জাবেদা লিখবে, যখন ক্রয় করবে ব্যয়, এই কারণে ক্রয় ডেবিট, আর ক্রেতার জন্য পাওনাদার ক্রেডিট। যেহেতু আমরা জানি দায় বাড়লে ক্রেডিট হয়, এই জন্য বিক্রেতা বা পাওনাদার হবে ক্রেডিট। যখন বিলে আবার স্বীকৃতি দেওয়া হবে, ধারে ক্রয় করার পর একটা নোট বা বিলে লিখে দেওয়া হয় যে আর এখন থেকে 3 মাস বা 6 মাস পর আমি টাকা পেমেন্ট করে দিব, এটা ক্রেতার জন্য হচ্ছে দায়, এই জন্য প্রদেয় বিল ক্রেডিট। আর বিক্রেতার জন্য যাকে দেয়া হলো, ক্রেতা চিন্তা করবে যে তার পাওনাদার কমে গেল, এই জন্য পাওনাদার ডেবিট হবে বা বিক্রেতা ডেবিট হবে, আর প্রদেয় বিল ক্রেডিট হবে। যখন ওই 2 মাস বা 3 মাস পর মেয়াদ পূর্তিতে বিলখানি পরিশোধ হয়, তখন দায় কমে যায়, এই জন্য প্রদেয় বিল ডেবিট, আর নগদ কমে যায়, এই জন্য নগদান ক্রেডিট। দায় কমে যাওয়ার কারণে প্রদেয় বিল ডেবিট আর নগদান ক্রেডিট। নগদ ক্রেডিট এই জন্য নগদ কমে যাচ্ছে। যে সম্পদ যখন কমে তখন সেই সম্পদ ক্রেডিট হবে। এমসিকিউ এর ক্ষেত্রে তোমাকে বলা হবে মেয়াদ পূর্তিতে বিল পরিশোধ করলে সঠিক জাবেদা কোনটি, তখন তোমার প্রদেয় বিল হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিটে ক্লিক করা লাগবে। যখন মেয়াদ পূর্তিতে বিল পরিশোধ হয় না,
এবং ব্যাংক নথিভুক্ত ব্যয় চার্জ করে। বিল যদি পরিশোধ না হয় তাহলে প্রদেয় বিল ডেবিট। নথিভুক্ত ব্যয় হচ্ছে একটা অতিরিক্ত চার্জ, বিল পরিশোধ না করলে ব্যাংক ধার্য করে। নথিভুক্ত ব্যয় যদি কোনো অঙ্কে থাকে তখন ব্যয়ের কারণে ডেবিট হবে, আর তার পাওনাদার বেড়ে যাবে। পাওনাদার বাড়লে ক্রেডিট, এই জন্য বিল গ্রহীতা হবে ক্রেডিট। অনেক সময় বিলের আংশিক টাকা পরিশোধ করা হয়। যদি কখনো আংশিক টাকা পরিশোধ করা হয় তাহলে গ্রহীতা হবে ডেবিট আর নগদান হবে ক্রেডিট। গ্রহীতা ডেবিট হবে, দায় কমে যাচ্ছে যেহেতু, এই জন্য গ্রহীতা বা পাওনাদার ডেবিট হবে, আর নগদ কমে যাচ্ছে এই জন্য নগদান ক্রেডিট হবে। যখন বিল পরিশোধ না করার জন্য সুদ চার্জ করা হয়, ক্রেতা বিল টাইমলি পরিশোধ করেনি এই জন্য অনেক সময় সুদ চার্জ করা হবে, তখন সুদের জন্য ব্যয় হচ্ছে, এই জন্য সুদ ডেবিট আর পাওনাদার বেড়ে যাবে, এই জন্য বিল গ্রহীতা ক্রেডিট। যখন নতুন বিলের স্বীকৃতি দেওয়া হবে, প্রথম বিলটা পরিশোধ না করার পর যদি আরেকটি বিলে স্বীকৃতি দেওয়া হয় তখন বিল গ্রহীতা ডেবিট আর প্রদেয় বিল হবে ক্রেডিট। নতুন বিলের স্বীকৃতি দেওয়া অর্থই তার জন্য পাওনাদার কমে যাবে, এই জন্য বিল গ্রহীতা ডেবিট। আর নতুন আর একটা দায়ের সৃষ্টি হবে প্রদেয় বিল বা প্রদেয় নোট নামে, এই জন্য প্রদেয় বিল বা নোট ক্রেডিট। নতুন বিল যদি পরিশোধ করে দেওয়া হয় তখন দায় কমে যায়, এই জন্য 8 নম্বর জাবেদা, দায় কমলে ডেবিট, এই জন্য প্রদেয় বিল ডেবিট আর নগদান ক্রেডিট, নগদ কমে যায় এই কারণে। যখন নতুন বিল পরিশোধ করা হয় না, এরকম যদি কোনো ঘটনা ঘটে আবার, তাহলে প্রদেয় বিল ডেবিট হবে আর পাওনাদার বা বিল গ্রহীতা হবে ক্রেডিট। প্রদেয় বিল ডেবিট আর পাওনাদার বা বিল গ্রহীতা ক্রেডিট। বিল পরিশোধ না করা হলে তার মানে আরেকটা নতুন ভাবে দায় সৃষ্টি হবে, এই জন্য বিল গ্রহীতা ক্রেডিট হবে। এইভাবে জাবেদা লেখার পর তোমাকে যখন যা চাইবে সে অনুযায়ী তুমি উত্তর করবা। যখন বলবে যে ক্রেতার বইতে প্রথম 4টি জাবেদা লিখো, তখন 4টি জাবেদা লিখবা। আর যখন বলা হবে যে ক্রেতার বই প্রস্তুত করো, তখন ক্রেতার বই প্রস্তুত করবা। এখন বলো, তোমাদের এই যে শুরু থেকে আবার স্লাইড দেখাচ্ছি, যদি কোনো কোশ্চেন থাকে বলো। যে আলোচনা করলাম এতক্ষণ, এখান থেকে কারো কোনো কোশ্চেন যদি থাকে বলো। চ্যাপ্টারের শুরু যেহেতু, কোনো কোশ্চেন থাকলে বলো বয়েজ। কোথাও কোনো প্রশ্ন আছে কারো? মাসরুর আহমেদ শুনতে পাচ্ছ? হ্যালো মাসরুর আহমেদ। জি স্যার। তাহলে এই চ্যাপ্টারে আমরা এতক্ষণ ধরে কি আলোচনা করলাম? এটা হচ্ছে তোমাদের বইয়ের 6ষ্ঠ অধ্যায়। এখান থেকে কি আলোচনা হলো? আর স্লাইডেও তো দেখতে পাচ্ছ, তাই না? জি স্যার। তো কিছু বলার চেষ্টা করো যে কি আলোচনা হচ্ছে বা এই চ্যাপ্টারে কি কাজ হবে। বলো কি কাজ হবে।
এই চ্যাপ্টারে মূল বক্তব্য কি দেখতে পাচ্ছ তাহলে? এই চ্যাপ্টারে কি কাজ হতে পারে? বলার চেষ্টা করো। অখিল, অখিল শুনতে পাচ্ছ? 12,486। অখিল, 12,486। অখিল, অখিল শুনতে পাচ্ছ? অখিল শুনতে পাচ্ছ? হ্যালো, আসাদুজ্জামান 12,460। 12,460 আসাদুজ্জামান, শুনতে পাচ্ছ? হুম, শুনতে পাচ্ছ? 12,460 আসাদুজ্জামান। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, বলো তাহলে, একটু চেষ্টা করো বলার। যে আমরা এই চ্যাপ্টারে কি পেলাম তাহলে? স্যার এই অধ্যায়ের প্রাপ্য হিসাবে স্যার এই জাবেদাগুলো আর কি। হুম, তারপর তারপরে বলো। স্যার এই অধ্যায়ে স্যার অনাদায়ী পাওনা সংক্রান্ত লেনদেনগুলো আমরা করতে পারবো। হুম, প্রাপ্য হিসাব হতে নগদ অর্থ আদায় সংক্রান্ত লেনদেনগুলো করতে পারবো স্যার। এরপর তার পণ্য বিক্রয় সেবা সংক্রান্ত স্যার লেনদেন। এরপর রায়ান 12,464। রায়ান, শুনতে পাচ্ছ? জি স্যার। থ্যাংক ইউ, কথা বলার জন্য অনেক ধন্যবাদ। আর ক্লাসে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ, কারণ তোমাদের উপস্থিতি মাত্র 9 জন আজকে এখন এই ক্লাসে। এই চ্যাপ্টারে কি পাওয়া গেল তাহলে? এই প্রাপ্য বা দেনাদার চ্যাপ্টারে কি ধরনের লেনদেন, কি কাজ এখানে? কি কাজ করতেছো? বলতে পারবা কিছু? ঠিক আছে, চ্যাপ্টারটা তাহলে ট্রাই করবো। আজকে প্রথম দিন ছিল, রিভিশন দিলেই হবে, চেষ্টা করলেই হবে। কিন্তু কেউ যদি মনে করে যে জমিয়ে নিই পরে একসাথে করব, তাহলে তার আর কিছু হবে না। যারা অংশগ্রহণ করলা তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা অংশগ্রহণ করেনি তাদেরকেও জানাবা যে তারা পিছিয়ে যাচ্ছে।